শালা, তুই আমাকে আজ কিস করলি? তোর খুব সাহস, তাই না? তুই জানিস এই তানহাকে সবাই বাঘের মতো ভয় পায়, আর তুই কিস করছিস? তানহা এসব বলছে আর আমি ওর দিকে চেয়ে আছি। মেয়েটা খুব মায়াবী, আমি খেয়াল করিনি। এখন আমিও কে খুব কাছ থেকে দেখছি, তাই বুঝতে পারছি। ওই হা করে তাকিয়ে আছিস কেন? আর কিস করবি না? এই বলে এক হাত দিয়ে আমার মুখ ধরে উপরে তুলে ওর ব্যাগ থেকে নাইস নিয়ে আমার ঠোঁটে আঘাত করতে লাগলো। তুই তানহাকে কিস করছিস? তানহাকে? তুই জানিস না তানহা কেমন মেয়ে? আমি কিছু বলতে পারছি না। এখন আমার ঠোঁট বেয়ে রক্ত পড়ছে আর প্রচণ্ড ব্যথা হতে লাগলো। ব্যথার কারণে আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। কিরে, আর কিস করবি না? হ্যাঁ, আর কিস করবি না। শোন, এখন বেশি কিছু করলাম না, শুধু প্রতীক দিলাম, নেক্সট টাইম তানহার সাথে কিছু করার আগে ভেবে চিন্তে করিস, বুঝলি? আমি এই আরতিকে এক নজরে চেয়ে আছি, ওর আগে চেহারার প্রেমে পড়ে যাচ্ছি। কিন্তু আমি এমন করতে পারবো না। ঠোঁটে আরো ব্যথা শুরু হতে লাগলো আর রক্ত পড়ে যাচ্ছে। মনে হচ্ছে শরীরের সব রক্ত এই দিক দিয়ে বেরিয়ে আসার সুযোগ খুঁজছিল, আর এখন পাইছে তাই পড়েই যাচ্ছে। এই, তোরা এইটার রক্ত পড়া বন্ধ করে যেখান থেকে নিয়ে আসলি সেখানে রেখে আয়। এই বলে তানহা চলে গেল। তারপরে ওই ছেলেটা এসে আমার ঠোঁটে ব্যান্ডেজ করে দিয়ে আমাকে যেইখান থেকে তুলে নিয়েছিল সেইখানে রেখে গেছে। শরীর থেকে অনেক রক্ত ঝরে পড়ছে, তাই শরীর খুব দুর্বল লাগছিল। হাঁটতে পারছিলাম না, মাথা ব্যথা শুরু হলো, চোখে ঝাপসা দেখছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। তারপরে কি হলো আমি জানি না। যখন চোখ খুললাম তখন নিজেকে মেডিকেলে আবিষ্কার করলাম। আমি শুয়ে আছি, আমার পাশে রাহি বসে আছে। আমি চোখ খুলছি দেখে ও বলতে লাগলো, এখন কেমন লাগছে? ভালো। আমি আমি বলছিলাম না সাবধানে থাকতে? আমার কাছে এসে বলল সাব্বির, আরে আমার কিছু হয়নি। কিছু হয়নি, তাই 2 ব্যাগ রক্ত লাগছে। আমি জানতাম এমন কিছু করবে, কি ডেঞ্জারাস মেয়ে। শালা ইমন, তুই এর কোনো টেকনিক পেলি না? কিস করে মেয়েকে পটানো কে শিখাইছে তোরে? এ মেয়ে এমন করবে তাকে জানতাম, বেশিরভাগ মেয়েই তো এইভাবে পটে। আচ্ছা, এখন এইসব বন্ধ করে পরে কথা বলবো এই বিষয় নিয়ে। বাসা থেকে কেউ আসেনি। মেজো ভাই আর আপু আসছিল। আম্মু আসেনি। আন্টি বলছে তোকে আর বাসায় না যেতে। ভাইয়া কি বললো? কিছু না বললো, আমাদের এখানে থাকার জন্য উনি রাতে আসবে। এখান থেকে কবে যাব? ডাক্তার বলেছে 2 দিন থাকতে হবে। তানহার বাবা কল দিছিল কিসের জন্য? তোর খবর নেওয়ার জন্য। ও, খুব খিদা লাগছিল, তাই ওদের খাবার দিতে বললাম। কিছু সময় পরে ডাক্তার আসলো, চেক আপ করে ওষুধ দিয়ে গেল। সাব্বির আর ইমন ওষুধ আনতে গেল। রাতে ভাইয়া আসলো। ভালো আম্মু, কেমন আছে? ও, তাহলে তাড়াতাড়ি বাসায় যাও, নাহলে তোমাকেও ঘর ছাড়া করবে। আচ্ছা। ভাইয়া চলে গেল। আমার আম্মু খুব ভালো, আবার খুব জল্লাদ। যদি আম্মুর কথাই শুনে চলি তাহলে আম্মু ভালো। কথা না শুনলে আম্মুর চেয়ে জল্লাদ মনে হয় আর কেউ নাই। আর ভাইয়ার সাপোর্ট পেয়ে আমি আম্মুর কথা বেশি শুনি না, তাই আম্মু আমার উপর রেগে থাকে সব সময়। 2 দিন পর মেডিকেল থেকে রাহির বাসায় গেলাম। এখন কিছু সুস্থ হয়েছি। তারপরেও ডাক্তার বলছে রেস্ট নেওয়ার জন্য। ডাক্তার ঠোঁটের ব্যান্ডেজ খুলে দিয়েছে। তানহার প্রতিটা আঘাতের চিহ্ন ভেসে উঠেছে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি এইগুলো। 5 দিন পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তাই আজকে কলেজে যাব। রাহির সাথে কলেজে আসলাম, মুখে মাস্ক দিয়ে ঢেকে রাখছি যাতে কেউ বুঝতে না পারে। কলেজে এসে ক্লাসে গেলাম। সবাই স্বাভাবিক ব্যবহার করছে আমার সাথে, তার মানে কেউ এই ব্যাপারে কিছু জানে না। তারপরে ক্লাস শেষ করে আমাদের আড্ডার স্থানে গেলাম। আজ কেউ নেই এখানে। মনে মনে তানহাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না ওকে। রাহি ল্যাপটপ সাথে আছে। আছে কেন? তানহার নাম্বার ট্র্যাক করে দেখতো। এখনও ওই চিন্তা মাথায় থেকে সরেনি। তাহের বাদ দে, তানহার ব্যাপার। আমি যখন কথা দিচ্ছি তাহলে এত সহজে কি হার মেনে নিব? তার মানে তুই আবার ওর সাথে এমন কিছু করতে যাবি? দেখি কি করা যায়। তুই দেখ কোথায় আছে। এখন রাহি দেখতে লাগলো কোথায় আছে তানহা, আর আমি চোখ বোলাতে লাগলাম সারা কলেজে। কোথাও দেখছি না। আমাদের ডিপার্টমেন্টে আছে। চল ডিপার্টমেন্টে যাই। এখন গিয়ে কি করবি? বলে হাঁটা শুরু করলাম। ডিপার্টমেন্টে এসে দেখি চুপচাপ ক্লাস করছে। আমি ওকে দেখছি,
ক্লাস শেষ হওয়ার পরেও আমাকে দেখতে পেরে মাথা নিচু করে চলে গেল। আমি ক্লাস থেকে বাইরে এসে আর খুঁজে পেলাম না তানহাকে। ডিপার্টমেন্টের ক্লাস শেষ করে রাহি আর আমি বাসায় চলে আসলাম। এখন কোনো কাজ নাই, ফেবুতে ঢুকলাম। কিছু সময় নিউজ ফিডে ঘোরাঘুরি করে হঠাৎ মনে হলো তানহার নাম্বার আমার কাছে আছে, তাহলে নাম্বার দিয়ে খুঁজে দেখি ওর ফেবু আইডি পাওয়া যায় কি না। যেই ভাবা সেই কাজ, শুরু করলাম খোঁজা। কিছু সময় পরে খুঁজে পাইলাম তানহার আইডি। ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, দিয়ে ফেবু থেকে বেরিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রুমে এসে রাহির সাথে গল্প করতে লাগলাম। দোস্ত, তানহার নাম্বারটা ট্র্যাক কর একটু। তোর সমস্যা কি বলতো? সব সময় শুধু তানহা তানহা করিস কেন? আমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমার শান্তি নাই। কবে যে তোর উদ্দেশ্য সফল হবে আল্লাহ জানেন। দোস্ত, আজ একটা বিষয় খেয়াল করলাম। কি? তানহা আমাকে এড়িয়ে চলা শুরু করছে। কি করে বুঝলি? তানহা যখন আমাকে দেখতে পেল, সাথে সাথে মাথা নিচু করে চলে গেল। পরে আর খুঁজে পাইনি। এর মানেটা কি হবে? ইমনকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। তাহলে চল ইমন, এর সাথে দেখা করি। চল। আর ল্যাপটপটা নিস। কেন? তানহাকে দেখতে ইচ্ছে করছে। ব্যাপার কি, তুই শুধু তানহাকে দেখতে চাস? কেন, পেমেন্ট টেমে পড়ে যাসনি তো? না রে, আমি প্রেমে পড়তে পারবো না। আমি চাই সবসময় স্বাধীন হয়ে চলতে। হ্যাঁ, আপনি হলেন স্বাধীন বাঙালি। এখন চলেন। তারপরে আমি আর রাহি গেলাম ইমনের বাসায়। গিয়ে দেখি শালা বাসায় নাই। মেজাজ খারাপ হয়ে গেল। কল দিয়ে দেখি কোথায় আছে। না, লোকেশন দেখ। দেখি সবাই কি করতেছে। আচ্ছা, দেখছি। রাহি লোকেশন দেখতে লাগলো, আর আমি সাব্বিরকে কল দিলাম। সবাই একসাথে না হলে ভালো লাগে না, তাই। দোস্ত, ওই শালা রেস্টুরেন্টে। কোনো মেয়েকে নিয়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি চল, দেখি কি করে ও। সাব্বিরকে বললাম ওইখানে আসতে। আমি আর রাহি চলে গেলাম। দোস্ত, মুখে মাস্ক পরে যায় আর লুকিয়ে লুকিয়ে দেখি কি করে। আমার একটা আছে, তুই একটা কিনে নে। তারপরে আমি আর রাহি গেলাম। হাই হাই, শালাই দেখি নতুন একটা মেয়ে নিয়ে বসে বসে গল্প করতেছে। তাই একটা প্ল্যান করলাম। সাব্বিরও আসলো। আমরা গেলাম ইমনের কাছে। আরে মন, তুই এখানে কি করিস? কিরে, উনি কে? নতুন নাকি? রুমি, কি জানো তুমি এখানে? এইসব বলার সাথে সাথে ওই মেয়ে রাখতে শুরু করলো। আর ইমনের অবস্থা দেখার মতো হয়েছে। হাই, আমি তাহের, ইমনের বন্ধু। আপনি? ওই মেয়ে কিছু না বলে চলে গেল। আর আমরা একবার ইমন, একবার ওই মেয়ের দিকে তাকাচ্ছি। এই, তোরা এটা কি করলি আমার সাথে? অনেক কষ্ট এখানে আনছি। আমাদের আগে বললি না কেন? আগে বল তো, আমরা তোকে হেল্প করতাম। রুমিকে আর এই নাম ওর সামনে ধরলি কেন? কি জানি রুমিকে। আচ্ছা, আসল কথায় আসি। আমার বাস ঢুকে আসল কথা বলতে আসছিস? আরে কোনো ব্যাপার না, নতুন আরেকটা পাঠিয়ে নিবি। শুধু পটালেই হয় না, মনের মিল না থাকলে ভালোবাসা হয় না। মনের মিল পাইছিস নাকি? অনেক দিন পরে মনের মতো একটা পাইলাম, আর তোরা এসে সব শেষ করে দিলি। আহারে, কি করলি? ওটা অনেক দিন পরে মনের মতো পাইল, আর কি করলি তোরা? আচ্ছা, এটা পরে পাওয়া যাবে। এখন বল, একটা মেয়ে একটা ছেলেকে দেখলে নিজেকে আড়াল করে কেন? ছেলেটা মস্তান, তাই মেয়েটা ভয়ে আড়াল হয়। ওর কথা শুনে রাহি হাসা শুরু করলো। আমার রাগ হচ্ছে। ইমন আর সাব্বির আমাদের দিকে তাকিয়ে আছে। এখন হাসার কি আছে? তাহের মস্তান হয়ে গেছে। কি করে হলো? তুই নিজে তাহেরকে মস্তান বানালি এইমাত্র। আচ্ছা, ব্যাপারটা কি একটু খুলে বল। আজ কলেজে তাহেরকে দেখে তানহা নিজেকে আড়াল করছে, এর মানে জানার জন্য ইমনের কাছে আসা। কি এই ব্যাপার? আমি আর মনে করছি অন্য কিছু। তাহলে মামা, পার্টি দাও, কাজ হয়ে গেছে। কিসের কাজ হয়েছে? স্বপ্ন দেখা শুরু করছে। এখন ওর কল্পনায় শুধু তুই, আর কেউ না। দেখ, কিছু সময় আগে বললো আমি মাস্তান, আর এখন বলছে আরেকটা। তুই কি বলছিলি এটা তানহা করছে? আচ্ছা, এটা জানার জন্য আসছি। এখন যাই, কাল কলেজে দেখা হবে। তারপরে আমি আর রাহি বাসায় চলে আসলাম। আর ওরা ওদের বাসায় গেল। পরের দিন কলেজে এসে দেখি ইমন আসেনি। কল দিলাম, পিক করলো না। কিরে, কলেজে আসলি না কেন? ভালো লাগছে না তাই। আচ্ছা, চলে আয়, দেখবি ভালো লাগবে। আজ আর আসবো না, তোরা ক্লাস কর, বাই। কি বললো? কিছু বুঝলাম না, ভালো লাগছে না বলে কল কেটে দিল। কালকে ঘটনা অনেক কষ্ট পাইছি মনে হয়।
কার কি হয়েছে? কালকের ঘটনায় অনেক কষ্ট পাইছে মনে হয়।